টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দুজন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আনিস আলমগীর। স্বাগত আপনাদের দুজনকে। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার যেই পদবি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুদক নানাভাবে বলছে যে বিশ্বাসযোগ্য প্রমাণও পেয়েছে যে তাকে কিভাবে সেই পদে নেওয়া হচ্ছে। এইগুলোকে আসলে এগুলো দিয়ে আসলে তার আসলে কতটা তাকে আসলে কতটা বিচারের আওতায় আনা সম্ভব? না, দেখেন, ধন্যবাদ আপনাকে। ধরেন আমি একটা বিদেশি প্রতিষ্ঠানে চাকরি নিলাম, হতে পারে পর্দার অন্তরের তদবির থাকতে পারে। পুতুল যখন চাকরি নেয় তখনকার তার মা কিন্তু চেষ্টা করেছে প্রধানমন্ত্রী হিসেবেও। ভারতও এটাতে হেল্প নিয়েছে, ভারতও হেল্প করেছে, কিন্তু সে তো ফাইনালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে উপযুক্ত মনে করেছে, তার চাকরি দিয়েছে। এখানে আমি বড় ধরনের কোনো অপরাধ দেখি না। হ্যাঁ, তার বিরুদ্ধে তার যদি কানাডায় তার নাগরিকত্ব পাওয়া গেছে, প্লট পাওয়া গেছে, জায়গা জমি, এই দুর্নীতি থাকলে তার বিচার হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজন চাকরি করে খাবে নাগরিক হিসেবে তো আমার রাইট আছে। আমি যদি এখন বাইরে কোথাও চাকরি নেই, হতে পারে তদবির থাকতে পারে বিভিন্ন। আমি তো চাকরি, আমাকে বিদেশি প্রতিষ্ঠান তো একদম অথর্ব লোকের চাকরি দেয় না, এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, সুতরাং এটা এই ধরনের স্ক্যান্ডেল না করাই ভালো আমার কাছে মনে হয়। জি, আনিস আলমগীর, আপনি কি বলবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো জায়গায় চাকরি, এবং সেটিকে আসলে শুধু তদবির করেই সম্ভব? আর যেটি বলা হচ্ছে আমাদের কিছুটা তো অবশ্যই নিজের যোগ্যতা লাগে, আর কিছুটা অবশ্যই তদবির থাকে। কারণ তার মা যেহেতু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, প্রভাবশালী প্রধানমন্ত্রী বলতে পারি আমরা, তখন বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজটা এত খারাপ নয় যে একেবারে কোনো একজনকে কেউ তুলে ফেললো। সেদিক থেকে শেখ হাসিনার যে প্রভাব ছিল সেটা উনি কাজে লাগিয়েছেন। আপনি যদি খেয়াল করে থাকেন, 2023 সালে ইন্ডিয়াতে যে G20 মিটিং হলো, যেখানে মার্কিন প্রেসিডেন্ট সহ এসেছিলেন, সেই জায়গাতেও কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই বিখ্যাত সেলফিতে উনিও আছেন। বাইডেন যে এর আগেও নানা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, ওইটা একটু চূড়ান্ত ছিল আর কি, যেটা ইলেকশনের আগে। এবং ভাই যেটা বললেন যে ইন্ডিয়ারও একটা হেল্প ছিল এখানে, যে এই প্রার্থী হিসাবে সাইমা ওয়াজেদকে নেওয়ার জন্য। তো অ্যাজ এ বাংলাদেশি তো আমি তো কোনো দোষ দেখব না কোনো একজন বাংলাদেশি যদি বিশ্ব সংস্থায় যদি কোনো একটা পদ পেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তার যোগ্যতা আছে কি না, তার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদের তুলনায় তার যোগ্যতা কতটুকু আছে। এখন একটা সম্মিলিত ক্যাম্পেইন হচ্ছে শেখ হাসিনা বা তার পরিবারের বিরুদ্ধে। যেমন টিউলিপের বেলায়ও দেখা গেল যে তার খালা যখন নাই, তারও দুরবস্থা তৈরি হলো। এখন এখানে তার শেখ হাসিনার মেয়ে আছে, তারও দুরবস্থা তৈরি হয়েছে। আপনি যদি খুব সম্প্রতি কালকে মনে হয় এটা বের হয়েছে যে ব্রিটিশ একটা মেডিকেল জার্নাল ল্যান্সেট একটা বিখ্যাত বড় মেডিকেল জার্নাল, তো ল্যান্সেটও বলছে যে সে যে নির্বাচিত হয়েছে সেটা একটা দুর্নীতির মাধ্যমে নির্বাচিত হয়েছে। এখানে দুর্নীতিটা কোথায় ছিল এবং সেটার জন্য তাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী ছিল নেপালের একজন, তার 30 বছরের কাজ করার অভিজ্ঞতা ছিল। তো সেদিক থেকে তার যোগ্যতা যদি কম্পেয়ার করে, তার যোগ্যতা অত বেশি না। কারণ বলা হচ্ছে যে পুতুলের মাত্র ছিল যে অটিজম এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তার স্পেশালিটি ছিল, এবং উনি একটা সম্মানসূচক ডিগ্রি পেয়েছিলেন আমার মনে হয় বঙ্গবন্ধু মেডিকেল থেকে। তো এছাড়া তার স্বাস্থ্য খাতে আর বড় কোনো অ্যাচিভমেন্ট নাই। তো দুইটার তুলনা করলে অবশ্যই পুতুলের যোগ্যতা অত বেশি দেখায় না। কিন্তু আমি এটা যদি হয় যে ভোটের মাধ্যমে, এবং এটা যদি হয় যে বাংলাদেশের কোন দেশ প্রতিনিধিত্ব করছে সেটা যদি বিশ্ব একটা সংস্থা যদি তাকে নির্বাচিত করে, আঞ্চলিক পরিচালকের মতো একটি পদ, হ্যাঁ, এখানে তো এটা তো বাংলাদেশি কোটায় পেয়েছে, বাংলাদেশি কোটায় উনি প্রার্থী হতে পেরেছেন। এখন একটা প্রশ্ন আপনি বললেন যে তাহলে উনি কানাডিয়ান নাগরিক হিসাবে ওনার প্রমাণ পেয়েছে, কানাডিয়ান নাগরিক বাংলাদেশি কোটা ইউজ করতে পারে কিনা, এটা একটা তর্ক হতে পারে যে উনি কি আসলে বাংলাদেশি নাগরিক যদি হয়ে থাকে তাহলে তো উনি আবার কানাডিয়ান নাগরিকই করে থাকে। কিন্তু আজকালকার দিনে আমরা যেটা দেখছি, দ্বৈত নাগরিকরা যা হচ্ছে তো মন্ত্রী হয়ে গেছে, অনেকে তো মন্ত্রীও ছিল,
অনেকে তো এখন যে কেয়ারটেকার বা আমরা যে সরকারের কথা বলছি সেই সরকারে এসে অন্তর্বর্তী সরকারে এসে অনেকে জ্ঞান দিচ্ছেন, তারাও তো বিদেশি নাগরিক, অনেকে আছে বিদেশি নাগরিক এবং এই সংস্কার কমিটিতে আছেন। সো আসলে মূল বিষয়টা হচ্ছে যখন কারো বিরুদ্ধে লাগা হবে তখন এই দিক আর সেদিক দেখা হবে না। তবে আমি আজিজ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, দুর্নীতি যদি আর্থিক কোনো দুর্নীতি থেকে থাকে, তার পারিবারিকভাবে কোনো দুর্নীতি থেকে থাকে, সেইগুলো কিনে তদন্ত করা হোক। বাংলাদেশের জন্য যেগুলো ক্ষতি করেছেন উনি, বাংলাদেশের মানুষের জনগণের যদি আর্থিক কোনো ক্ষতি করে থাকেন, কোনো দুর্বলতা থাকে, সেই জায়গাগুলো তদন্ত হওয়া উচিত। এই উনি কিভাবে হুতে বাংলাদেশের প্রতিনিধি হলেন সেটা বিশ্ব সংস্থার তদন্ত করা দরকার। এটা দুদকের মাথা ব্যথা না, এটা হু নিজেরাই তদন্ত করুক যে আমাদের ইনকম্পিটেন্ট একটা লোককে কিভাবে এখানে আঞ্চলিক পরিচালকের মতো, এটা দুদকের আওতার বিষয় না এটা। এটাই নিশ্চয়ই। এমএজিজ কিছু যোগ করবেন কিনা? আমি যাব পরের প্রসঙ্গে। এটাই কথা, যে আমার কথা হলো তার যদি দুর্নীতি থেকে থাকে সেটা বিচার হোক। যেমন কানাডার সে নাগরিক দুদক সন্ধান পেয়েছে, দ্বৈত নাগরিক, ধরেন আগে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এখনো আছে, তাই বলে যে আমাদের দেশে প্রচলিত যে আইন সেটা হতে পারে না, এগুলো দেখা যেতে পারে। কিন্তু চাকরির বিষয় নিয়ে টানাটানি আমি মনে করি এই বিষয়টা একদম প্রয়োজন নেই। একদম পরিষ্কার। পরের প্রসঙ্গে আসছে, যেটি হচ্ছে যে সরকারের থেকে দল গঠন, বিশেষত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত, সেগুলো নিয়ে বিএনপির সাথে নানা ধরনের আলোচনা হচ্ছে, মহাসচিব কথা বলেছেন, উপদেষ্টারা কথা বলছেন। আমার প্রশ্ন থাকবে যে উপদেষ্টা আজকে একটি বললেন যে রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব নেই, আপনিও তাই আসলে বিশ্বাস করেন কিনা? সত্যিই কি আসলে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে? দেখেন, আমার কাছে মনে হয় যে ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলা সামনে নির্বাচন আছে, এই নির্বাচনের জন্য টানাপোড়েন কিন্তু চলছে, অর্থাৎ তর্ক বিতর্ক চলছে, এবং ছাত্ররা রাজনৈতিক দল করবে এবং ছাত্ররা সরকারের নিয়ন্ত্রণ রাখতে চায়। এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না, ছাত্ররা কিন্তু অনেক জায়গায় বাধা দেয়, আবার অনেক জায়গায় পক্ষে দাঁড়ায়। যেমন ধরেন আপনার একে ফেলে দেয়, ওকে তুলে ধরে, ওকে মানে পদদলিত করে, এইসব ছাত্ররা কিন্তু বলে। আবার দেখেন উপদেষ্টা ছাত্র বলে দিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে এমনও বলছে যে দেশেই তাদের থাকতে দেওয়া হবে না। তো এগুলো কে অধিকার দিছে তাকে? কে অধিকার দিছে? তো অপরাধ করলে তার বিচার হবে, বিচার করলেই তো আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে যায়। এখন দেশে ডেমোক্রেসির কথা বলবেন, রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দল যেমন জামাতকে 14 দলের সিদ্ধান্ত নিয়ে এক্সিকিউটিভ অর্ডারে আপনার নিষিদ্ধ করা হয়েছিল, রক্ষা করা গেছে? জানি তো। এবং জামাতকে তো 2 বার নিষিদ্ধ করা হয়েছে, কাজ হয়নি তো। পলিটিক্সকে পলিটিক্স দিয়েই মোকাবেলা করতে হবে। তবে আপনি যেটা বললেন, দেখেন আমি একটা উদাহরণ দেই। জাসদ 9 বছরের অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিল, জাসদ যাদেরকে নিয়ে করা হয়, এবং তারা কিন্তু যুব সম্প্রদায় ছিল এবং তারা ওয়েল ট্রেন্ড, কিন্তু তারা কিন্তু আপনি দেখেন তাদের হঠকারিতার কারণে এই জাসদটা কিন্তু টিকলো না। হ্যাঁ, তারা কিন্তু কম কম্পিটেন্ট ছিল না। আর এই ছাত্ররা আপনি দেখেন ইতিমধ্যে অনেক উপদেষ্টা সহ, ছাত্র উপদেষ্টা সহ ছাত্ররা নানান ধরনের দুর্নীতির অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উত্থাপিত। কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছি যে তাদের প্রতি এক ধরনের মানে মুগ্ধতা বা যাই বলি না কেন, প্রত্যাশার, সেগুলো কিন্তু ছিল। মানে ছাত্ররা 52 সাল থেকে স্বাধীনতা যুদ্ধ বলেন আর এই ছাত্রদের আন্দোলন বলেন, এই অগাস্ট 5 পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল বাংলাদেশে। এবং ছাত্ররা কিন্তু কোনো জায়গায় এইভাবে সরকার চালানোর ব্যাপারে কোনো আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু খবরদারি করে নাই এবং সরকারের অংশ নেয় নেই। এবারে ছাত্ররা অংশ নিচ্ছে, ঠিক আছে, তাহলে সরকার চালাক। এখন আমার একটি প্রশ্ন, মুক্তিযুদ্ধ তো আমরাও করেছি, এই যে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা যে সরকার চালানো নিয়ে ব্যস্ত, পড়াশোনার কথা তো শুনি না। এই যে 5 থেকে 6 বছরের জেনারেশন গ্যাপ হবে, এটা দূর করবেন কীভাবে?
বিজ্ঞানের যুগে, যেখানে যন্ত্র এসে মানুষের কে রিপ্লেস করে ফেলতেছে, কি দেয় দেশ টিকায় রাখবে? কিন্তু তো এই জন্য আমি বলছি যে আপনাকে থামিয়ে একটি কথা বলি, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বারবার বলা হয় যে সংস্কারের কথা, সেটি আসলে এক ধরনের যৌক্তিকতা তারা দেয়, যেটি যে রাজনৈতিক দলগুলোর কাছে যারা শিক্ষার্থী না, আমলা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থার কাছেই আসলে এক ধরনের প্রতারিত হয়েছে, এরকমটি বলা হয়। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সরকারের চরিত্র, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি এই যে আপনি যেটি বললেন যে তাদেরকে আসলে আরো সংশ্লিষ্ট হওয়া উচিত না, মানে সংস্কার ব্যবস্থায়? বিষয়টা হলো, বিশেষ করে আমি বলবো, আওয়ামী লীগ তিন টার্ম ক্ষমতায় থাকার পরে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের মনোজগৎ, আপনার মনোজগৎ, আমাদের তিনজনের মনোজগৎ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। সংস্কার তো সব জায়গায় দরকার। আর ছাত্র যারা কথা বলে তাদেরও সংস্কার দরকার। আপনি বলেন, একটা উদাহরণ দেন যে এই দেশে নির্বাচিত সরকার আছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ কেউ কি 6 দিনে উপজেলার থেকে উপজেলা 18 বার হেলিকপ্টার চড়ছে? এটা মিনিস্ট্রি থেকে পয়সা দিতে হয়েছে না? গরিবের ট্যাক্সের পয়সা, এটা তদন্ত হবে না? হবে তো। সুতরাং এখন দেখি যে টিউশনি করে খাইতে এমন ছাত্র নেতা এখন হয়েছে, তারা তো এখন তো দেখি যে তারা গাড়ি বদলায়, সকাল বিকাল গাড়ি বদলায়। এগুলো তাদের ভিতরে তো সংস্কার দরকার। যে রাজনীতি আপনি সরকার চালাতে পারেন, অন্যের ভুল ধরতে পারেন, আপনার নিজের ভুল নিজেকে সংস্কার করেন না, সেটা তো করছে না। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এখন তারা যে দল করতে চাইছে, দল করার রাইট আছে। 18 বছর বয়স হলে ভোটার হয়, যে দল করবে, সমস্যা নাই। 25 বছর হলে ইলেকশন করবে। বয়স আবার এখন কমায় দেওয়া চাইতেছে তাদের অ্যাকোমোডেট করার জন্য, কমাক, সমস্যা নাই। ছাত্ররা, এই দেশে ছাত্ররা ধরেন বলা হয় যে 40% মানে যুবক তরুণ, হ্যাঁ, সব তাদের পক্ষে আছে। এর ভিতরে আমাদের ছেলে মেয়ে আছে না? হ্যাঁ, আমার ছেলে মেয়ে বংশধর, আমার তো 85 জন আমার ফ্যামিলিতে, 85 জন। 85 জনের ভিতরে আপনার প্রায় 60 জনই তরুণ যুবক। এর একটাও তো ছাত্রদের ভোট দেবে না, কারণ এই হটকারীদেরকে ভোট দিয়ে তো দেশটা শেষ করে দিবে। রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব বাড়ছে কিনা? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে এই জন্যই এরে নামায় দাও, এরে ফেলায় দাও। আমি কথা হচ্ছে, আপনি উপদেষ্টা আছেন, আপনার সরকারের ভিতরে নিরপেক্ষতা রক্ষা করবেন না। এক উপদেষ্টা তো বলে দিল, মির্জা আলমগীরের সমালোচনা করতেছে, এই করতেছে, সেই করতেছে, এইটা অমক বলছে না, অনেক অমকে চাকরি দিচ্ছে, তমকে এইসবগুলো করতেছে। তারা তো সমস্যা তৈরি করতেছে। তো সুতরাং দূরত্ব তো তৈরি হয়েছে, এবং এই দূরত্ব তৈরি হলে আমি পরিষ্কার বলতেছি, ছাত্ররা দল করুক, দল করে ঘোষণা দিক, ইলেকশনে যাক, ভোটাররা ভোট দিলে ক্ষমতা চালাবে, সমস্যা নাই। বয়সে এখন তরুণ হলে নাকি তাদের জ্ঞান বেশি, জনরাইটাই আসলে। তবে আমার বক্তব্য হচ্ছে, যেদিন রাজনৈতিক দল ঘোষণা দিবে, ঢাকার শহর থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা ভাই ঢাকার শহরে কয়টা যাবে, আর তারা ওই প্রোটোকলও থাকবে না, ওই পুলিশ গার্ডও থাকবে না, কেউ পাহারাও দিবে না, যাক না ঢাকার বাইরে, যাক না ইলেকশন। আমি শুনবো নিশ্চয়ই এই বিষয়ে আনিস আলমগীর আপনার কাছে। আমাদের একটা বিরতির সময় গেছে, ফিরে এসে কথা হবে নানা প্রসঙ্গে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমার সাথে রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক, এম এ আজিজ এবং আনিস আলমগীর। আবারও স্বাগত। আনিস আলমগীর, আপনার কাছে আমার ওই প্রসঙ্গে আসলে প্রশ্নটা থাকবে, রাজনৈতিক দলের সাথে এই সরকারের দূরত্ব বাড়ছে কিনা, সেটি বাড়লে আসলে কোন পর্যায়ে রয়েছে, এবং সেটির আসলে আদৌ আসলে মানে সমাধানের দিকে যাবে কিনা, যদি দেশের জন্য আসলে কোনটা প্রয়োজনীয়? রাজনৈতিক দল বলতে তো এখানে বিএনপি আর জামাতে ইসলামকেই দেখছি আমি। কারণ আমাদের যে উপদেষ্টা মিস্টার আলম, উনি বলছেন যে এই ইলেকশনের সামনে যে ইলেকশন হচ্ছে সেখানে শুধু বিএনপি এবং এবং জামাত ইসলাম আর সমমনা দলগুলো ইলেকশন করতে পারে, আর কেউ পারবে না। তার মানে ওনারা তো রাজনৈতিক দল হিসাবে কাদেরকে ট্রিট করছে সেটা করে ফেলতেছে, এখন ঠিক করে ফেলছে না। তাদের সাথে সম্পর্ক তো জামাতের সাথে তো আমি মনে করি তাদের খুব উত্তম সম্পর্ক চলতেছে এখন এই মুহূর্তে। আর বিএনপির সঙ্গে জাস্ট একটু কিছু বাকবিতণ্ডা হলো, যেটা আপনারা এর আগে রেফারেন্স দিলেন, যে তথ্য মির্জা ফখরুলের সেই উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের একটা বাকযুদ্ধ বলবো, এটা অনলাইনেই যেটা হয়েছে।
কিন্তু এটা এমন সিরিয়াস রূপ নেয় নাই যে বিএনপির সাথে তাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেছে। উনি যে প্রসঙ্গগুলো তুলেছিলেন তথ্য উপদেষ্টা, যে আপনারা বিএনপি মহাসচিব যে প্রশ্নটা তুলেছিলেন যে রাজনীতি যদি তারা করে থাকে তাদের সরকারের পথ ছেড়ে আসলে যেন, হ্যাঁ, এখানে নিরপেক্ষতার তো প্রশ্ন আসেই, এবং সত্যিকার অর্থে নিরপেক্ষতার প্রশ্ন আসবেই, কারণ তারা যদি রাজনৈতিক দলও করতে চায় আবার সরকারেও থাকতে চায়, তাহলে তাদের আচরণ নিয়ে তো মানুষ সন্দেহ করবে। এই যে স্বপ্ন নিয়ে 24-এর এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, আমি তো কোনো চেঞ্জ এখানে এই ইভেন ছাত্রদের আচরণেও দেখছি না। এটা তো আওয়ামী কালচার সমস্ত যেভাবে ছিল, ছাত্রলীগের যে কালচার ছিল সবগুলো এরা রপ্ত করেছে এবং ওরও একই স্টাইলে চলতেছে, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। আপনি যদি দেখেন যে আলম বলছে যে আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না, কোনোভাবেই না। উনি কি এটার অধিকার রাখেন বলার? কারণ এটা উনি কি স্টেক হোল্ডার? এখানে কারা রাজনীতি করবে? ওনারা একটা নিরপেক্ষ অবস্থান থেকে কারা রাজনীতি করবে সেটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তার আগে সরকারের একজন প্রতিনিধি বলে দিচ্ছে যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। আমি ওনার মনে থাকতে পারে আমরা বিশেষ কারণে এদেরকে দেব না, কিন্তু উনি ডিক্লেয়ার করতে পারেন না। আমি এখন হিন্দুর নিউজটা দেখছিলাম, হিন্দু তাকে কোট করে বলছে যে তাহলে বাংলাদেশের রাজনীতি কি, বাংলাদেশের ভোট কে করবে না করবে, তাহলে এটা কি আলমের উপর নির্ভর করছে? উপদেষ্টা আলম এখন উপদেষ্টা আলম কি করলেন, এটা কোথায় বলছেন? উনি চাঁদপুরে গিয়ে বলেছেন, চাঁদপুরে তো নোয়াখালীতে গিয়ে ওনার নিজের এলাকায় গেছেন, সেখানে তোরণের পর তোরণ দিয়ে ওনাকে অভ্যর্থনা জানানো হচ্ছে, ওনাকে ব্যানারের পর ব্যানার দেওয়া হচ্ছে। এগুলো তো আওয়ামী বিএনপি কালচারই ছিল। তাহলে ওনাদের কাছ থেকে মানুষ এগুলো আশা করে, তরুণদের কাছে এগুলো আশা করে। উনি স্যালুট নিচ্ছেন, ওই যে ওটা কি বলে বস, প্রোটোকল, ওই যে পুলিশের গার্ড অব অনার, এগুলো এই কালচার তো বাংলাদেশের তরুণরা যারা চাচ্ছে তারা তাদের কাছে আশা করে না। আরেকজন উনি রেফারেন্স দিলেন হেলিকপ্টারে করে ইয়ে বিলি করতে যাচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টারে করে। এইসব কালচারগুলো থেকে দূরে থাকার জন্যই তো আমরা আরেক সোসাইটিতে চেঞ্জ আনার জন্যই তো আমরা এই তরুণ নেত্রীদের উপর আশা করছি, তাই না? তো ওনারাও যদি একই স্টাইলে চলেন, ওনারাও যদি আওয়ামী লীগের ভাষাতে কথা বলেন যে কে ইলেকশন করবে না করবে ওটা ওনারাই নির্ধারণ করবেন, তাহলে তো মানুষ হতাশ হবে। তাদের কাছ থেকে তো এরকম আচরণ মানুষ আশা করে না। তো রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নেয়, বিএনপি এবং জামাত, আদার স্টেক হোল্ডার যারা আছে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে এই ইলেকশানে আওয়ামী লীগ ইলেকশন করবে, তাহলে ওনাদের আপত্তি করার কি আছে এখানে? ওনারা তো করতে পারেন না, ইলেকশন তো তারাই করবে। ওনারা এই উপদেষ্টারা তো ইলেকশন করবেন না, তাই না? আর ওনাদের যদি রাজনৈতিক দল গঠন করে ওনারা যদি আগাবেন, ওনারা যদি নির্বাচন করবেন, এখনই চলে যেতে পারেন। তারা তাদের রাজনৈতিক দলকে স্ট্রং করতে পারেন। আমি মনে করি যে সেখানে তো কোনো অন্যায় নয়। তারা একটা রাজনৈতিক দল করা, আমার মনে হচ্ছিল যে এটা 5ই আগস্টের পরপরই করা উচিত ছিল। এখনও অনেক টাইম আছে। কারণ বাংলাদেশে এই বিএনপি আওয়ামী লীগের এই বস্তা পচা রাজনীতির বাইরে একটা শ্রেণী চাচ্ছে যে নতুন একটা রাজনীতি হোক। এই যে জিয়া পরিবার, মুজিব পরিবার, এবং সেই বংশানুগতভাবে চলতেই থাকবে, সেটার বাইরে গিয়ে একটা নতুন রাজনৈতিক দল হোক, তরুণদের হোক, সেটা এই তরুণরা নেতৃত্ব দিতে পারতেন এবং এখনও সুযোগ আছে তারা দেওয়ার। কিন্তু তারা যদি আবার একই ধরনের আচরণ করেন এবং আবার এদেরকে দায়ী করেন, বিএনপিকেও বলবেন, জামাত বিএনপিকেই বলতেছেন যে একই বিএনপিকে যেগুলো তরুণরা কি কোনো নতুন রাজনৈতিক দিশা, বয়ান, তত্ত্ব যেটিই বলেন কেন সেটিকে হাজির করতে পেরেছে কিছুটা হলেও, কি মনে করেন? দেখেন, আপনি ওই যে 14 দফা 15 দফা আপনার সুন্দর সুন্দর কথা লিখে ঘোষণা করলেন শহীদ মিনারে গিয়ে, আমরা নতুন রাজনৈতিক দল, আমাদের এই সেই বললেন, কিন্তু আপনাদের প্রতিনিধিরা হেলিকপ্টারে করে বেড়াচ্ছে যে কম্বল বিলি করার জন্য। আপনাদের প্রতিনিধি তরুণের পর তরুণ পার হয়ে স্যালুট নিচ্ছে, জনসভাতে বক্তৃতা দিচ্ছে নেতাদের মতো, রাজনৈতিক নেতাদের মতো। তো তাহলে আপনাদেরকে কীভাবে আদর্শ হিসাবে নেবে? আদর্শ তো ওই কিতাবে লেখা আদর্শ না, আদর্শ তো আপনি ধারণ করবেন। আপনাকে দেখে আমরা বলবো যে এই লোকদেরকে আমরা চাচ্ছি রাজনীতিতে, এরাই তো আমাদের প্রতিনিধি হবে সামনের দিনে। সেই জায়গাতে হতাশা আসতেছে আমি মনে করি। সেই জায়গায় তরুণদের যে একটা রাজনৈতিক দল থাকা উচিত ছিল, যেভাবে আগানো উচিত ছিল, তারা সেভাবে এখনও আগাচ্ছে না। এখন অনেকে বলতেছেন না, তারা তো যারা এগুলো করছে তারা তো এই রাজনৈতিক দলের সঙ্গে নাই। তো রাজনৈতিক দলের সঙ্গে না থাকলে তাহলে সেই জায়গায় তাহলে থেকে সরকার থেকেও তাদেরকে পৃথক হওয়া দরকার।
যে আমরা তারা তো একই প্রতিনিধি, এই প্রতিনিধিরাই তো সরকারকে তৈরি করছে, যেটা বলছে যে সরকার ইউনিয়ন সরকারকে দিয়েছে কে, ক্ষমতায় বসিয়েছে ছাত্ররাই। তো ছাত্রদের কেউ ক্ষমতায় আছে আর কেউ ক্ষমতার বাইরে আছে, এইটা তো একটা বিভ্রান্তিকর বিষয়। তাহলে আপনারা একটা জায়গায় যান যে এটা আপনাদের সরকার, আপনারা এটাকে হেল্প করেন, আপনারা কিভাবে সামনে একটা নির্বাচন হবে সবাই অংশগ্রহণপূর্ণ কিংবা কাউকে বাদ দিয়ে, সেগুলো আপনারা ঠিক করেন। জি, আমি আপনার নির্বাচনের প্রসঙ্গ ধরেই এম এ আজিজের কাছে যেতে চাই, যেটি হচ্ছে সিএসি একটি তাগিদ দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ তৈরির তাগিদ। সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বারবারই বলে আসছি এবং গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার আসলে সবার আগে প্রয়োজন। আমরাও সেটি বলছি, আপনারাও বলেছেন। সামনের দিনে আসলে এই যে সুষ্ঠু নির্বাচনের যে মাঠ বা লেভেল প্লেইং ফিল্ড যাই বলুন কেন, সেটি কতটা সুষ্ঠু হিসেবে তৈরি হবে বলে আপনারা আশাবাদী কিনা? উনি ইলেকশন কমিশন সিইসি, ওনার দায়িত্ব নেই মাঠ তৈরি করা? মাঠ তৈরি করা তো স্টেক হোল্ডার সবাই, রাজনৈতিক দল, প্রশাসন, ইলেকশন কমিশন সব মিলেই তো, পুলিশ মিলে সব মিলেই করবে, এটা ঠিক আছে। কিন্তু ওনাদের কথা তো ঠিক থাকে না। ওনারা নির্বাচন কবে করবে? ওনারা তো মানে উপদেষ্টা পরিষদের ভাষায় বলছে যে আমরা এই বছরের শেষে অথবা সামনের বছরের মিডিলে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি, প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন। অবশ্য রাজনীতিবিদ ধরেন বিএনপি বলতেছে জুলাই অগাস্টে। এখন জামাতও কিন্তু আর্লি নির্বাচন চায়, তারা সময় বলে নেই। হ্যাঁ, তো ওনারা তো এমনিতেই বছরের শেষে নিয়ে গেছে ওই রকম। তো ওনারা মাঠটা কবে চায় এটা তাহলে বলুক যে আমাদের প্রস্তুতি আছে, মাঠ সবাই কোঅপারেট করুক, তর্ক করুক। আর যে বর্ষাটা হচ্ছে এখন, এটা ইলেকশনের সামনে এটুকু হবেই, বাংলাদেশের চর্চা এটুকু হবেই। জামাত বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে, অবশ্যই একজন আর একজনের সমালোচনা কিছু তো করবেই। প্রার্থী ধরেন জামাতের প্রার্থী থাকবে, বিএনপির প্রার্থী থাকবে, দুজনকে মোলাকাত করবে নাকি? দুজনের রাজনৈতিক দর্শন দুজন ভোটারদের কাছে প্রচার করে তারা কনভিন্স করতে চাইবে, এটা তো করবেই। ছাত্ররা যদি ইলেকশন করতে চায়, ছাত্ররাও তাদের অবস্থান তুলে ধরবে। কিন্তু আপনি যেটা বলছেন, এখন পর্যন্ত ছাত্রদের রাজনীতি কি আমরা কিন্তু পরিষ্কার বুঝিনি। একটাই বুঝছি যে 71-এর 72 সংবিধানকে কবর দিতে হবে, 71 মানি না, 72 মানি না, 16 জুন মানি না, 26শে ডিসেম্বর মানি না, এইসব মানি না, এটা তো পলিটিক্স না। তোমার পলিটিক্স কি বলো? দেশটা তৈরি করতে, দেশ এবং জনগণের স্বার্থে তোমার কর্মসূচি কি, ট্রেড দাও, এটা বলো, এই পক্ষে কথা বলো। তুমি তোমরা সেই মানি না, মানবো না কথা বলার সময় 47 ফেরত যেতে, তোমরা সেই গলার রক ফুলা বক্তৃতা দাও, তোমরা প্রধানমন্ত্রী হইবা, প্রেসিডেন্ট হইবা, এটা তো হইল না, এটা তো হয় না। হ্যাঁ, বিদেশে হয়, অল্প বয়স হয়, কিন্তু তারা তো গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজ যে দেশে হয়েছে, অল্প বয়সে প্রধানমন্ত্রী হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে, তাদেরও বয়স হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বয়স হয়েছে, কিন্তু তোমরা তো কেউ পড়াশোনার কথা কেউ বলে না। আমি কিন্তু বারবার তাগিদ দিচ্ছি, অটোমেশনের যুগে বাংলাদেশের 2টে গার্মেন্টস কিন্তু রোবট চালায়। হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু এই যে 64% লোক আমাদের কর্মক্ষম, হ্যাঁ, এই লোকগুলো আগামী 10 বছর পরে সব অপ্রয়োজনীয় হয়ে যাবে, সব আপনার প্রযুক্তি রিপ্লেস করে ফেলবে। আগে দেখেন গরু ধান মারাই করতো, গরু ধান লাঙ্গল বাইতো, এখন গরু দিয়ে কিছুই হয় না, গরু দুধ খায় আর মাংস খায়। তো এইভাবে বিজ্ঞানের চেঞ্জ হচ্ছে। তো কেউ তো, আমার ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবী তার চারণক্ষেত্র, সে শিক্ষা ছাত্রদের তার নিয়োগ দেয়, ছাত্রদেরকেও তিনি বক্তৃতা দিয়ে ফ্ল্যাটারিং করে। ছাত্রদের ভবিষ্যৎটা দেশের কি, এটা তো উনি একবারও বলে না। তোমরা লেখাপড়া করো, পলিটিক্সও করো, এটাও তো হয়। তো পলিটিক্স পশ্চিমা দেশে, যেসব দেশে গণতন্ত্র আছে সেই দেশে কি এইভাবে পলিটিক্স আছে নাকি? দেশ চালায় নাকি? আমি 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 এই বিষয়ে আলাপ করবো। আরেকটি বিষয় আপনাদের দুজনের সাথে আলাপ করবো, যেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের নিয়ে, সংস্কার কমিশনের যেসব সুপারিশ, সেগুলো নিয়ে একটু কথা বলবো। একটা বিরতি থেকে ফিরে এসে থাকুন আমার সাথে। আয়রন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আয়রন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আজকে রয়েছেন এম আজিজ এবং আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমি বিরতির আগে এই প্রসঙ্গে শুনছিলাম এম আজিজের কাছ থেকে
সিইসি আরেকটি কথা বলেছেন যে কিছু সুপারিশে সংস্কার কমিশন নিয়ে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এই ব্যাপারে আসলে কি মন্তব্য করবেন? আরেকটি বিষয় থাকবে যে নির্বাচন কমিশনকে ঠিক কোন ধরনের সংস্কারের আওতায় নিলে বা এই সরকারের সংস্কার কমিশনের উপরে কতটা আস্থাবান আপনারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে? সংস্কার সরকার কি করবে আমি জানি না, বাট নির্বাচন কমিশন যে সমস্ত সংস্কারের প্রস্তাব করেছে এখনো পর্যন্ত একটাও আমি বিতর্কিত দেখি না ওইভাবে। যেমন 40% ভোট না পেলে পুনর্নির্বাচন করা এবং যে ফেল খাচ্ছে তাদেরকে আবার নির্বাচন করতে না দেওয়া, সামরিক বাহিনীকে এখানে সহায়তার জন্য রাখা এবং সরাসরি এখানে বলা হচ্ছে। তাহলে এবং একটা জায়গায় আমার শুধু আপত্তি আছে যে নারী ভোটার এই প্রার্থী যেগুলো করছে সেটার এরিয়া নিয়ে যে গণ্ডগোল, আমি মনে করি যে এখানে কোটা থাকা উচিত না। নারীরাও এখন যথেষ্ট স্বাধীন, যথেষ্ট ভালোভাবে ইলেকশন করতে পারবে। সেই জায়গায় আমি মনে করি কোটাটা দেওয়া ইম্পোজ করা উচিত রাজনৈতিক দলদের উপরে। তুমি যদি 100 প্রার্থী দাও সেখানে 10 জন হয়তো নারী দিবা, 5 জন নারী দিবা, যেভাবে ওনারা পার্সেন্টেজ দিতে চাচ্ছে 300 আসনের মধ্যে এতজন নারীকে দেবে, সেই নারীটা রাজনৈতিক দলদেরকে ইম্পোজ করা উচিত যে তোমরা তোমাদের এই প্রার্থীর মধ্যে নারী দিতে হবে এত কোটা। আমি মনে করি সেই জায়গায় বা ইন্ডিজিনিয়াস আরও অন্যান্য যদি ওনারা ইম্পোজ করতে চায় সেগুলো নিয়ে আলাপ হতে পারে। আদারওয়াইজ আমি মোটা দাগে তাদের ইয়েতে কোনো সমস্যা দেখছি না। কিন্তু ইলেকশন কমিশনার আজকে নাসির সাহেব আজকে যেগুলো বললেন, ওনার আপত্তির জায়গা হচ্ছে যে জবাবদিহি করার ক্ষমতা ইলেকশন কমিশনকে এটা সংসদের উপর হস্তান্তর করতে বলেছে এই কমিশন। আর একটা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণের যে একটা আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটাধিকার প্রয়োগ করা, এগুলো ওনাদের আপত্তি। আমি জানি না এগুলো কেন এত আপত্তি, ওনারা এত স্বাধীনতা কী দরকার? একটা জায়গায় তো ওনাদের কোথাও না কোথাও জবাবদিহি করতে হবে। সেটা যদি সংসদ হয়ে থাকে, জনগণের প্রতিনিধিত্ব করছে, সেখানে জনগণের কাছেই তো সংসদ সদস্য যারা হবে তারা জনগণের প্রতিনিধি, তো জনগণের কাছে জবাবদিহি করতে ওনাদের এত আপত্তি কিসের? এবং আরও যে জিনিসগুলো উনি আরেকটা জিনিস বললেন যে যদি ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন করতে হয় তাহলে আমরা সংস্কারের যদি এত হয় তাহলে আমরা হয়তো এটা পারবো না, সম্পন্ন করা যাবে না। 1 বছরের ওনারা যদি ইসি যদি আবার আপনার স্থানীয় সরকার নির্বাচন করতে আমাদেরকে করতে হয় তাহলে আরও 1 বছর সময় লাগবে, তাহলে সেই জায়গায় এই নির্বাচন আরও পিছিয়ে যাবে। তো আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনও যদি ওনারা যায় আগে করতে পারেন, যদিও বলতেছে সরকারেরই দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন করা, যারা সরকারে আসবে ওনাদের না। আমি মনে করি যে ওনারাও করতে পারেন, অসুবিধা কী? ওনারা যদি এটা করতে পারেন তাহলে আরও বরং একটা খসড়া নির্বাচন হচ্ছে, ওনারা যে কতটা হচ্ছেন শক্তিশালী বা ওনারা কতটা পারঙ্গম হচ্ছেন সেটা জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে এবং ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে সেটাও সংশোধনের এখানে সুযোগ রয়ে গেল। তাও আমি মনে করছি যে ওনারা যত শিগগির পারা উচিত, রাজনৈতিক দলগুলো যেভাবে চাচ্ছে ন্যূনতম সংস্কারের পর ইলেকশন করে দেওয়া উচিত। জি, এম এ আজিজ, এই সংস্কার কমিশন উনি সংস্কারের দিকে তাকায় আছে কেন? উনি যদি না পারেন, ওনারা তো রিটায়ার করার লোক সব, ওনারা রিটায়ারমেন্টে চলে যাক। কারণ আপনার সুপ্রিম কোর্টে অলরেডি তত্ত্বাবধায়ক সরকার পক্ষে রায় এসে গেছে, তারা 3 মাসে নির্বাচন করে দিতে পারে, তারা দিবে। যতটুক ওনার ইলেকশনের ভিতরে যতটুক সংস্কার হয়, প্রধান উপদেষ্টাও বলেছে যতটুক সংস্কার হয় তার ভিতরে তিনি নির্বাচন করবেন। আর ক্ষেত্র তৈরি অন্য করে দিতে হবে না। ধরেন স্টেক হোল্ডার বলেন কি, নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, পুলিশ, এরাই তো আছে। এরা তো আমার কাছে এবার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন চাইবে। হ্যাঁ, আর ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, আমরা তো দেখি ছাত্র দলরা যদি এখন তাদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দুর্বলতা থাকবে কি না এটা আরেকটু পরীক্ষা করার ব্যাপার আছে। হ্যাঁ, তো এই যে প্রশাসন, এগুলো যদি ঠিক হয়, হ্যাঁ, এটা তো সংস্কার করে দিলেও, প্রশাসন সংস্কার করলেও তো মানুষগুলো সংস্কার এত দ্রুত হবে না। একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ 53 বছরে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, আবার অন্তত 10 বছর সময় তো দিবেন। 2-3 টার্ম সময় না দিলে তো আপনার নির্বাচন, ভারতে 130 কোটি 40 কোটি লোকের নির্বাচন করে না, সেখানে তো প্রশাসন তো পক্ষ নেয় না, ইলেকশন কমিশন কত সিস্টেম আছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর বিরোধী দলের নেতা মিলে ইলেকশন কমিশন করে দেয়। তারা তো সব তো বাকিরা তো করে, প্রশাসন ইলেকশন করে। তো আমাদের তো সেনাবাহিনীকে এখনো পর্যন্ত আপনার তাদেরকে ক্ষমতা দেওয়া আছে
আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তো তারা খাটাবে। তারপরেও যদি ওনাদের কাছে মনে হয় যে এটা আমাদের পক্ষে সম্ভব না, এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে তাদের রিজাইন করে চলে যাওয়া উচিত। অবশ্যই সে রিটায়ার লোক, তারা রিটায়ারমেন্টে চলে যাবে, যে পারবে তারা এই কথা কইতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। এর জন্য জাতি বয়ে থাকবো নাকি? এতে চাকরি লেবে রয়েছে, রিটায়ার লোক চাকরি পাইছে, চাকরিতে বয়ে পড়ছে। পুলিশ বাহিনীর কথা বললেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী এই দুর্বলতা থাকবে, আরও বেশ কিছুদিন থাকবে। আমি বারবার বলছি যে এই গভর্নমেন্ট কোনো প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর কোনো জায়গায় আপনার সঠিকভাবে কোনোটাই আপনার রাষ্ট্রের উপযোগী করে তুলতে পারে নাই। ধরেন পুলিশকে যেভাবে আপনি দেখেন, ওয়ান সাইডেড পুলিশ গুলি করে মেরেছে, সত্য। আন্দোলন শুধু কি এই আন্দোলনের আগে থেকেই 15 বছরে পুলিশের যে আসলে, আমি ওইটাই বলছি, সবসময় ধরেন গুম করা, খুন করা, এই করা সেই করা, আয়না করা, সব জায়গায় পুলিশ আছে। তা আবার ধরেন 5ই অগাস্টে পুলিশ যেমন গুলি করে মেরেছে, আপনার 6 তারিখে কি দেখেছেন? প্রায় 60% থানা লুট হয়েছে, গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে, অস্ত্র লুট হয়ে গেছে। আপনি যৌথ বাহিনী লাগাইছেন না? আপনার মিডিয়াতে একটা খবর পাইছেন একটা অস্ত্র উদ্ধার হয়েছে? একটা অস্ত্র উদ্ধার হয়নি, গেল। তারা এখনো টমাতে আছে। আমার বক্তব্য হলো যে এরা যদি পলিটিশিয়ান, তো এই সরকারে তো এনজিও আর কিছু আপনার শিক্ষক আছে বা প্রফেশনাল আছে, এরা তো বুঝতে পারতেছে না শুরুটা কেমনে করবে। ধরেন যারা হত্যা করেছে, তদন্ত করে হত্যা করছে বেড়েছে, যারা দুর্নীতি করেছে এদেরকে জেলে পাঠা বিচারে দিয়ে দিত, আর বাকি পুলিশকে। সেটি কি এত সহজ? এই সরকার কি পারবে সেটি, নাকি সময় পার দিয়ে গেছে? 6 মাস চলছে, এদের পক্ষে কোনো কিছু ঠিক করা সম্ভব না। এরা মিনিমাম সংস্কার, যেটা আনিস ভাই বলল, মিনিমাম সংস্কার করে দেয়, ইলেকশন করে দিক, আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে। একদম পরিষ্কার। আনিস আলমগীর কিছু যোগ করবেন কিনা? একদম শেষ দিকে চলে এসেছি। না, ওইটাই যে ওনাদের এখন যে জিনিসটা দেখা যায় বাংলাদেশে, শেখ হাসিনা যখন 16 বছর আগে ক্ষমতায় এসেছিলেন, উনি বললেন আমার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে খালেদা জিয়া, কিছুই নাই আমার। তো উনি 16 বছরে অনেক উন্নয়ন করেছেন, অবশ্যই উনি কিছু উন্নয়ন তো করেছেনই, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু চুরিদারি, ব্যাংক লুট, সেগুলো একই সমান তালে হয়েছে। এরপরে গিয়ে আমাদের যেটা ইউনূস সাহেব আসলেন, উনিও একই কথা বলছেন যে অর্থনীতি শেষ হয়ে গেছে, অর্থনীতির এই নাই সেই নাই, প্রবৃদ্ধি মানে ফাঁফা দেখানো হয়েছে। এখন আগামীতে যে সরকার আসবে তারা কাকে দায়ী করবে? তারা তো এখন ইউনূসকে দায়ী করবে, বলে যে এই কি দিয়ে গেছে আমাদের, কিছুই করতে পারে না, আমাদেরকে দিয়ে গেছে। একদম পরিষ্কার। নিশ্চয়ই সেটা না করার জন্য ওনার মানে অতি শীঘ্রই ইলেকশন দিয়ে চলে যাওয়া দরকার। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।